যদি স্টুডেন্ট নিজেকে ঠিক রাখতে পারে তাহলে সে অনলাইন থেকে আর কি খুবই ভালো বেনিফিট নিতে পারে। সত্যি বলতে 11-এর শুরুর দিকে আমিও কিছুটা মানে কনফিউজ হয়ে গেছিলাম, কারণ একসাথে কম্পিটিটিভের প্রিপারেশন আর বোর্ডের প্রিপারেশন প্লাস কম্পিটিটিভ সিলেবাসটা অনেক ভাস্ট 10-এর তুলনায়। তো আগে থেকে প্র্যাকটিস করে নিজেকে প্রবলেম সলভিং এ প্রিপেয়ার রাখতে হবে, যাতে আমাদের মাইন্ড প্রবলেম দেখে কি প্রবলেমের মধ্যে কি কনসেপ্ট লাগবে এটা ভাবতে পারে, তবেই সলভিংটা তাড়াতাড়ি হতে পারে। আজকে আমরা কথা বলবো এবারে উচ্চ মাধ্যমিকে 6th র্যাঙ্ক হোল্ডার প্রত্যুষের সাথে। প্রত্যুষ কিন্তু বরাবর একজন ভালো স্টুডেন্ট, ও কিন্তু মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। তো আজকে আমরা ওর সাথে কথা বলে নেবো আর জেনে নেব যে ও কিভাবে প্রিপেয়ার করেছিল নিজেকে প্রথম জীবনের বড় পরীক্ষা পার করে, মানে ভালো রেজাল্ট করে তার দ্বিতীয় স্টেপটা কিভাবে ও নিয়েছিল। তোমার সাথে তোমার আরো অনেক সহপাঠী যারা রয়েছে তারাও হয়তো খুব ভালো রেজাল্ট করেছে। তো এর পিছনে তোমার কি মনে হয়, মূলত কি রিজন যে সবার এরকম একটা ভালো রেজাল্ট হওয়ার পেছনে? এটা যেহেতু আমাদের স্কুলে এমনিতে সবাই ভালো ছাত্র এবং সবাই যেহেতু একসাথে থেকে হোস্টেলে একসাথে পড়াশোনা করে, একই টিচার, সবাই যেহেতু একসাথে প্রিপারেশন নিয়েছি, যে কেউ বন্ধুদের হেল্প করেছে, সবাই প্রত্যেকে নিজেদের মধ্যে, তো সেই কারণেই এরকম সার্বিক একটা ভালো ফল হয়েছে। মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল তোমার? মাধ্যমিকে আমি 679 পেয়েছিলাম। আচ্ছা, তো এই ধরো মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করে 700 মধ্যে 679 পেয়ে সেখানে, তারপর সেখান থেকে আজ উচ্চ মাধ্যমিক, এই ধারাবাহিকভাবে যদি কেউ ভালো রেজাল্ট করতে চায় তো তার কি কি জিনিস মাথায় রাখা উচিত? এমনি রেগুলার পড়াশোনার মধ্যে থাকলেই ভালো রেজাল্ট। রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। বেশ, তো এই কোথাও কি একটা একবার ভালো রেজাল্ট করলে কোনো একটা চাপ বা প্রত্যাশা সেরকম একটা জন্মায় সবার মধ্যে যারা আশপাশে থাকে, যে পরের বারও ভালো রেজাল্ট করতে হবে, এরকম কি কিছু হয়? সে তো অবশ্যই নিজের মধ্যে একটাই থাকে যে একবার ভালো রেজাল্ট হলে আরেকবার করতে হবে। আর সেহেতু মাধ্যমিকে আমার র্যাঙ্ক হয়নি, হুম 5 হুম। নাম্বার কম ছিল র্যাঙ্কের থেকে, সেটাও একটা ব্যাপার ছিল কি যে একটা আমার আক্ষেপ ছিল? আক্ষেপ তো একটা ছিল যে র্যাঙ্ক হলো না এবারে, পরের বার যদি ভালোভাবে আরো প্রিপারেশন হতে পারে আরো ভালো র্যাঙ্ক। বেশ, মাধ্যমিক যখন তুমি দিয়েছিলে তোমার সাথে যখন কথা হতো, তুমি মাধ্যমিকে অন্য স্কুলে পড়তে, তার হ্যাঁ, আগে অন্য স্কুল ছিল, কোথায় পুরুলিয়া পড়তে? রামকৃষ্ণ মিশনে পুরুলিয়া রামকৃষ্ণ। পুরুলিয়া রামকৃষ্ণে কবে থেকে পড়তে? আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 6 বছর পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। তারপর 11-12টা তারপর এখানে করেছো? 11-12 2 বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। তো এই যে বাংলা বোর্ড থেকে তারপর যখন শিফট করলে একটা ইংলিশ মিডিয়ামে, মানে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে, এই ট্রানজিশনটায় কখনো কোনো অসুবিধা হয়নি? না, সেরকম ভাবে অসুবিধা হয়নি, কারণ ইংলিশে আমার খুব একটা সমস্যা কোনোদিন ছিল না। হুম হুম। শুরুর দিকে লেখার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয় যেহেতু সাবজেক্টিভ কোশ্চেন লিখতে, কিন্তু সেমিস্টার সিস্টেমের জন্য শুরুতে আমি কিছুটা টাইম পেয়ে গেছি, সাবজেক্টিভ শুরুর দিকে আমাকে সেরকম ভাবে প্রিপেয়ার করতে হয়নি। হুম হুম। তো ওই টাইমটা অ্যাডজাস্ট করতে পেরেছি বলে আমি কোনো সমস্যা হয়নি আমার 11-এ। ওকে। এই সেমিস্টার সিস্টেমের কথা যখন বললে, সেমিস্টার সিস্টেম যবে থেকে হয়েছে বা যেভাবে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এটা স্টুডেন্টদের আদৌ কতটা হেল্প করছে বা করছে না, তোমার কি মতামত? যদি কম্পিটিটিভ এক্সাম যেমন জেই নিট, যেগুলো অল ইন্ডিয়া বেসিস কম্পিটিটিভ এক্সাম হয়, হুম হুম। ওগুলোর রেসপেক্টে দেখতে গেলে এটা অবশ্যই প্রচুর হেল্প করছে, কারণ যারা শুরু থেকে কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছে তাদের সেম প্যাটার্ন একটা সুবিধা হয়, রেগুলারিটি থাকে একটা পড়াশোনার মধ্যে। সাবজেক্টিভের জন্য একটু আলাদা করে প্রিপারেশন নিতে হয়, তো সেক্ষেত্রে কম্পিটিটিভের ক্ষেত্রে নিশ্চয়ই সুবিধা হয়েছে। বেশ, আর অন্য কোনো ক্ষেত্রে কারো কোনো অসুবিধের জায়গা বা কিছু এরকম কখনো মনে হয় এই সিস্টেমে? অসুবিধার জায়গা বলতে চ্যাপ্টার গুলো যেহেতু কিছু চ্যাপ্টার থেকে একদমই সাবজেক্টিভ প্রিপেয়ারই করতে হচ্ছে না, হুম হুম। আবার কিছু চ্যাপ্টার থেকে শুধুই সাবজেক্টিভ, অবজেক্টিভের কোনো জায়গা নেই, সেটা একটা সমস্যা হতে পারে। বরং সেক্ষেত্রে চ্যাপ্টার গুলো কিছুটা ভেবে চিন্তে সাজানো যেতে পারে যে কোনগুলো থেকে শুধু অবজেক্টিভ বেশি প্রেফারেবল, যেহেতু এটা সিকোয়েন্সটা মানে আর কি একটু চেঞ্জ হতে পারে। তারপরে পুরো সিলেবাসটা তো একবারে তারপরে আর হচ্ছে না, যেটা সেমিস্টার 3 তে হয়ে যাচ্ছে সেটা সেমিস্টার 4 এ হ্যাঁ আর মানে সেভাবে ইয়ে হয়ে হচ্ছে, মানে ইম্পর্টেন্সটা কোথাও কি মনে হয় যে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাতে কি ওভারঅল লার্নিং এ কিছু গ্যাপ থাকলেও থাকতে পারে? হ্যাঁ, সেটা অবশ্যই, যেহেতু কয়েকটা চ্যাপ্টার ওই 6 মাসেই পড়াশোনা হচ্ছে, পরের 6 মাসে ওইটা আর চর্চার মধ্যেই থাকছে না, সেক্ষেত্রে একটা ভুলে যাওয়ার মানে হুম। আস্তে আস্তে আবছা হয়ে যাওয়ার স্মৃতিটা, তো এই সেটা ব্যাপারটা সেটা থাকে। কোনো স্টুডেন্ট যদি এরকম, যারা ধরো দেখছে, যারা পরের বার পরীক্ষা দেবে বা সেরকম প্রিপারেশন নিচ্ছে, তারা সেই জায়গাটা ঠিক রাখবে কি করে? না, সেই জায়গাটা ঠিক রাখতে গেলে যদি কেউ কম্পিটিটিভকে টার্গেট করে পড়ে, হুম হুম। যেমন আমরাও পড়তাম কম্পিটিটিভ টার্গেট করেই মেনলি, তো সেক্ষেত্রে 11-12 2 বছরের পুরো সিলেবাসের উপর পরীক্ষাটা হয়, তো হুম। রেগুলারলি ওই পুরোনো পড়াগুলো তো রিভাইজ করা। রিভাইজ করতে থাকতে হয়। বেশ, তো এর মাঝে এইসবের মধ্যে পরীক্ষার ভূমিকা কতটা, মানে একটা রেগুলার পরীক্ষা বা অ্যাসেসমেন্ট, এরকম কিছু প্রসেসের মধ্যে কোনো একটা স্টুডেন্টকে কতটা থাকা দরকার বা সেটা কিভাবে হেল্প করে? হ্যাঁ, পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ পড়াশোনা যেটা রেগুলার করা হচ্ছে তারপর পরীক্ষা দিলেই
বোঝা যায় প্রিপারেশনটা কেমন জায়গায় আছে। হুম হুম। আর বারবার একটা পরীক্ষা দিতে থাকলে ওই যে পরীক্ষার জন্য একটা ভয় থাকে সবার মধ্যে, ভয়টা কাটানো খুব সুবিধা হয়। বেশ। তো এটাও একটা অনেকে মানে বিশ্বাস করে বা বিলিভ করে, ধরো কিছু কিছু, যে যখন কেউ একজন একটা পার্টিকুলার প্রসেস বা সিস্টেমের মধ্যে বহুদিন ধরে রয়েছে, তারা বাইরে কিছু করছে না বা দেখছে না, তো তাদের হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে বা অনেক কিছু মিস আউট করে যাচ্ছে, মনে একটা ক্ষোভ বা এরকম কিছু থাকে। তুমি এগ্রি করবে এই দুটো জিনিসের সাথে? না, পুরোপুরি এগ্রি করবো না, কারণ মিস আউট করা সেরকম কিছু ডিসএগ্রিও নেই। করবে না? হ্যাঁ, ডিসএগ্রিও করবো না, কারণ কিছুটা তো বিচ্ছিন্নতা থাকে, হুম কিন্তু হুম। সেটা হয়তো দরকার কোনো কোনো ক্ষেত্রে, যেগুলো আমরা দেখছি রেজাল্টের দিক দিয়ে আমাদের ভালো রেজাল্ট হচ্ছে, রেগুলারলি ভালো রেজাল্ট হচ্ছে আমাদের স্কুলগুলো থেকে, তো সেহেতু কিছুটা তো দরকার অবশ্যই আছে। মিস আউট করার কোনো ব্যাপার নেই, কারণ খবরের কাগজ ডেলি আমরা পাই, পড়তে পারি, তো বাইরের জগতের সম্বন্ধে যোগাযোগ তো থাকে, সব সময় জানতে পারি। আরো গার্জেনদের সাথে আমাদের গার্জেন মিট হয় মাসে 2বার করে, তখনও বাইরের খবর পাই মোটামুটি। টিচাররাও বাইরের খবর, যেগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার বলেন মাঝে মাঝে হুম হুম। গল্পের ছলে আর কি। তো মিস আউট করার সেরকম তো কিছু এবার নেই। ধরো এই যারা মানে এরম একটা স্ট্রাকচারে পড়ছে বা পড়েছে, তারা যা যা পায় সেরকম ধরনের যদি সব থেকে মানে দি মোস্ট ইম্পর্টেন্ট 2-3 বেনিফিটস, যেটা বাকিরা হয়তো নিজের লাইফে, যারা হয়তো ওখানে পৌঁছতে পারছে না, সেটা যদি অ্যাপ্লাই করে, তারা কোনো ভালো ফল করবে বা ভালো দিকে যাবে, সাকসেস পাবে, তোমার কি মনে হয়? একটা সব থেকে ভালো বেনিফিট অবশ্যই বন্ধুরা, কারণ হুম যখন 6 বছর 8 বছর টানা একসাথে একই হোস্টেলে, মানে বাড়ির মতোই সারাদিন একই সাথে থাকছি তাদের সাথে, তো টিচারদের থেকেও যারা আমাদের সমস্যাগুলো পড়াশোনার ক্ষেত্রে ভালো বুঝতে পারবে, ভালো হেল্প করতে পারবে, যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা। তো এটা একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বলবো আমি রেজাল্টের জন্য, কারণ বন্ধুদের থেকে হেল্পটাই রেজাল্টের দিক দিয়ে সব থেকে ইম্পর্টেন্ট। আরো যদি বলেন, পরিবেশটা একটা ইম্পর্টেন্ট, শান্ত পরিবেশ যেখানে কোনো বাইরের নয়েজ নেই, কোনো ডিস্টারবেন্স নেই, তো তার মধ্যে পড়াশোনাটা একটু ভালো অবশ্যই হয়, কনসেন্ট্রেট করতে সুবিধা হয়। মানে বাকিরা যদি সেটাকে রেপ্লিকেট করে, এই কটা জিনিস যদি রাখে, তাহলে তারা ভালো রেজাল্ট বা ভালো একটা জায়গার দিকে যাওয়ার আশা করতে পারে। রিপ্লিকেট করার সেরকম কিছু নেই, রিপ্লিকেট যদি করতে চাই আমি বলবো রেগুলারিটিটাই সব সব থেকে থেকে বড় ব্যাপার। ইম্পর্টেন্ট। এবার ধরো যারা শুধুমাত্র যেই বা নিট তাদের লক্ষ্য নয়, সায়েন্স তো অনেক ভাস্ট, তার মধ্যে আরো অনেক কিছুই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বা বাকি যেগুলো যারা ডোমেনে যারা রয়েছে, কারণ যেহেতু তোমরা র্যাঙ্ক করেছো, তোমরা সায়েন্স আর্টস কমার্স মিলিয়েই র্যাঙ্ক করেছো প্রথম হ্যাঁ, 10-এ যারা এসছে, তো তাদের কাছে কি মনে হয়, তারা বাকি দিকগুলো দেখা বা বাকি প্রিপারেশন নিয়ে তাদের কিভাবে দেখা উচিত পুরো ওভারঅল? না, বাকি প্রিপারেশন বলতে যেই নিটের কথা শুধু বলবো না, যে কোনো দিকেই যেতে চায় সেটা অবশ্যই একটা লক্ষ্য থাকা উচিত আগে থেকে। কারণ যদি এরকম ভাবা হয় যে আমি এখন শুধু বোর্ডেরই প্রিপারেশন নেবো, বোর্ডটার পরে আমি ভাববো কি করব, সেটা খুব একটা ভালো তো আইডিয়া তুমি নয়। কবে লক্ষ্য স্থির করেছিলে? না, আমি তো মানে লক্ষ্য বলতে 8-9-এর দিক থেকে এরকম ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব। কি কারণে, কি 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 দেখে মনে হয় যে না, আমি ইঞ্জিনিয়ার হব বা এদিকে আমার ইন্টারেস্ট আছে? না, এটা বলবো আমি ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্ট গুলো আছে, হুম হুম। ফিজিক্স কেমিস্ট্রি বাকি কম্পিউটার সায়েন্স, এইগুলোর উপর আমার ইন্টারেস্ট ছিল ছোট বেশ। থেকে। ধরো বাকি যারা ধরো এরকম কেরিয়ার চয়েস কিছু একটা করতে চায়, ফিক্স আপ করতে চায়, তুমি যেমন অনেক আগে বুঝতে পেরেছো তোমার ইঞ্জিনিয়ারিংটা ভালো লাগছে কিছু কিছু সাবজেক্টের জন্য, তারা প্রাইমারিলি কি কি জিনিস মাথায় রাখবে এটা ডিসাইড করার সময়? ডিসাইড করার জন্য প্রথম যেটা মাথায় রাখা উচিত, অবশ্যই কোনটা ভালো লাগছে, যেটা নিয়ে পড়বো সেই সাবজেক্টগুলো যদি ভালোই না লাগে বা ইন্টারেস্টই না থাকে, তাহলে তো পরে গিয়ে আর ভালো লাগবে না অবশ্যই। হুম তো হুম। ওটাই মেন প্রায়োরিটি হওয়া উচিত। এছাড়া যদি কারোর কোনো জব পার্টিকুলারলি মনে হয় যে এই জবটা আমি করবো, এই জবের দিয়ে আমি কিছু আরো পরের স্টেপ এগোতে পারি, হুম সমাজের জন্য কিছু করতে হুম। পারি, এরকম কিছু যদি কারোর মনে হয়, তাহলে সে সেই জবটাকে টার্গেট করেও পড়াশোনা করতে সেভাবে পারে। প্রিপারেশন নিতে পারে। তো সেখানে একটা ব্যাপার থেকে যায় যে পরে গিয়ে হয়তো ভালো নাও লাগতে পারে, তো ভালো না লাগলে আর রেজাল্ট তো হবে না। রাইট। একটা উম, মানে সিচুয়েশন বা একটা জায়গা নিয়ে কথা বলতে চাবো, যেটা হচ্ছে যে এই ইনক্রিজ এক্সপোজার অফ অনলাইন এডুকেশন, আজকে অনেক অনেক প্ল্যাটফর্মস, অনেকেই, আমি কোনো সংস্থা বিশেষের নাম নিচ্ছি না, অনেকেই আজকে অনলাইনে পড়ায়, এবং তাদের ইউটিউবে বলো বা তাদের অ্যাপে বলো, এইসব কন্টেন্ট যেগুলো আসে, এটা তোমার মতে কি করে, হেল্প করছে, অ্যাক্সেস দিচ্ছে, বা না এটা ডিস্ট্রাকশন হচ্ছে বেশি? না, অ্যাকচুয়ালি যদি প্ল্যাটফর্মগুলোর দিক দিয়ে বলেন, তাহলে অবশ্যই একটা ভালো এক্সপোজার দিচ্ছে। অনেক কম দামে কিংবা ফ্রিতে, অনেকের কাছে অ্যাক্সেস নেই যেগুলো, সেই রকম কন্টেন্ট, অনেক ভালো কন্টেন্ট আর কি একটা মাস এতে
মাস একটা এই থ্রুতে আমাদের মাস কাছে পৌঁছে অডিয়েন্সের কাছে দিচ্ছে, পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, পৌঁছে যাচ্ছে। কিন্তু এবার খারাপ দিক যেগুলো আপনি বলতে চাইছেন, মানে এটা হচ্ছে আসলে যদি স্টুডেন্ট নিজেকে ঠিক রাখতে পারে তাহলে সে অনলাইন থেকে আর কি খুবই ভালো বেনিফিট নিতে পারে। মানে পার্সোনালি আমি বলবো, অনলাইনে আমি দেখেছি, নিজে যত কিছু আমি হেল্প নিয়েছি, ভালো কন্টেন্ট তো অবশ্যই থাকে, মানে খুবই ভালো কোয়ালিটির কন্টেন্ট পাওয়া যায় অনলাইনে, সেটা ভালো এক্সপোজার অবশ্যই। তো এটা স্টুডেন্টের নিজের ওপর যে সে কতটা কনসেন্ট্রেশন রেখে ওই ফোকাসটা ঠিক রাখতে পারবে। মানে অনলাইন একটা ক্লাস করতে করতে সাজেশন থেকে অন্য কোথাও চলে গেল, এগুলো যদি না হয় তাহলে অবশ্যই খুবই ভালো। 11-12 যখন এলো একটা বাচ্চা, ধরো তোমার মতন একটা কোনো একটা ইনস্টিটিউশন, আমি কোনো ইনস্টিটিউশন স্পেসিফিক বলছি না, সে ধরো আজকে স্কুলটা একটা খুব ভালো কারিকুলামের মধ্যে বা খুব ভালো একটা রেজিমেন্টের মধ্যে চলছে, তার বাইরেও তাকে একটা এন্ট্রান্স এক্সামের জন্য কোনো একটা বাইরের কারো একটা ধরো সার্ভিসেস নিতে হয়, সেটা কোনো একটা কোচিং সেন্টার হতে পারে, কোনো বড় সংস্থা হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা কি ইম্পর্টেন্ট যে না কারো একটা থাকাই উচিত, নাকি না এটাও পসিবল যে না স্কুলের এর মধ্যেই যেভাবে পড়ানো হচ্ছে সেই পরিসরে এটা সম্ভব কমপ্লিট করে নেওয়া? আমাদের স্কুলের তরফ থেকেই কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস আর কি অ্যারেঞ্জ দেওয়া করা হয়, ছিল, অ্যারেঞ্জ হ্যাঁ। করা হয়। যেহেতু আমরা বাইরে যেতে পারি না, তো স্কুলের মধ্যেই বাইরে থেকে টিচারদের এনে কন্ট্যাক্ট করে আমাদের স্কুলের মধ্যেই অ্যারেঞ্জ করা হচ্ছে ক্লাসগুলো। তো আমাদের একসাথে স্কুলের ক্লাসও চলছে, আবার সকাল সন্ধে স্কুল টাইমের মধ্যেও কখনো কখনো টাইম দিয়ে একটা 2 ঘন্টার টাইম এরকম পার্টিকুলার দিয়ে, পিরিয়ড অ্যালোকেট করে। হ্যাঁ, তো গোটা উইকলি একটা শিডিউল ধরে আমাদেরও কম্পিটিটিভের প্রিপারেশন চলছে। এরকম যদি হয় তাহলে স্কুলই যদি দুদিক দিয়ে প্রিপেয়ার করতে পারে তাহলে সেদিক দিয়ে আর কোনো অসুবিধা নেই, বাইরে থেকে কিছু বেশ, নেওয়ার দরকার পড়বে না। বেশ। এবার ধরো 10 থেকে আমি 11-12 উঠছি নিয়ে আমি হট করে 10-এ কোনো একটা ভাবে পড়ে নিতাম, যেখানে সায়েন্সটা একটু মোটামুটি ইজি ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স একদিকে, ফিজিক্স কেমিস্ট্রি একসাথে রয়েছে, আর লাইফ সায়েন্স, ম্যাথসটাও মোটামুটি একদম করে নিলাম। নিয়ে যেই 11-12 আসলাম, 11-12 একসাথে এত কিছু দেখছি, হ্যাঁ। যেখানে সিলেবাসটা অনেকটা বড়, বইয়ের থিকনেস বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে যাচ্ছে, প্লাস তুমি যেটা বললে মাঝখানে কম্পিটিটিভ প্রিপারেশন, যেটা ক্লাসেও অনেক জায়গায় অ্যাকোমোডেট হচ্ছে বা আমাকে বাইরে কিছু আপ করতে হচ্ছে, এই জায়গাটা কেউ কোপ আপ করবে কি করে? সত্যি বলতে 11-এর শুরুর দিকে আমিও কিছুটা মানে কনফিউজ হয়ে গেছিলাম, কারণ একসাথে কম্পিটিটিভের প্রিপারেশন আর বোর্ডের প্রিপারেশন প্লাস কম্পিটিটিভ সিলেবাসটা অনেক ভাস্ট 10-এর তুলনায়। তো কিছু শুরুতে 1.5-2 মাস আমারও টাইম লেগেছে একটু কপ আপ করতে ওটার সাথে। তারপর ধীরে ধীরে আমি টিচারদের হেল্প নিয়ে আস্তে আস্তে বুঝতে পারলাম পড়াশোনার আর কি ধাঁচটা, তারপর আস্তে আস্তে আমি ধরে নিয়েছিলাম ব্যাপারটা। বেশ। লাস্ট জিনিস একটা, সেটা হচ্ছে যে ধরো একটা কপি যখন লেখা হয় বা ইয়েতে যখন, যেটা ধরো একজন এক্সামিনি যখন লেখে, এক্সামিনার সেটাকে চেক করে, হুম। সেটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস কোনগুলো বা কি কি মাথায় রাখা উচিত যখন কপিটা লেখা হয়, ফর এনি সাবজেক্ট? তুমি সাবজেক্ট নিয়ে এক্সাম্পল দিয়ে বলতে পারো। না, একটা সব থেকে মেন জিনিস যেটা কোশ্চেনে চাওয়া হচ্ছে, যদি বোর্ডের রেসপেক্টে বলছেন তো, মানে সাবজেক্টিভ একদম, এরকম, একদম। তো যেটা কোশ্চেনে চাওয়া হচ্ছে, মেন যে ফোকাসটা কোশ্চেন যে সেট করছে তিনি যে ফোকাসটা রেখেছেন ওইটার উপরেই এলাবোরেট করতে হবে। মানে আমি হয়তো ওই টপিকটার উপর বেশি কিছু জানি না, আমি ওই চ্যাপ্টারের আরো কিছু ঢুকিয়ে কোশ্চেনের অ্যান্সারটা বড় করে দিলাম, সেটার থেকে যেটা মেন জানতে চাইছে ওইটার উপর যদি কমও লেখা হয় 2-3 লাইন, সেটা বেশি এফেক্টিভ হবে বলে। বেশ, বেশ। আর লেটস সে এটা যখন আমি কম্পিটিটিভের ক্ষেত্রে করছি, তখন আমার মাথায় কি থাকা উচিত? কারণ তখন তো একটা সময়েরও ব্যাপার রয়েছে, নাম্বার অফ কোয়েশ্চেন অনেকগুলো রয়েছে। তুমি কিভাবে অ্যাটেম্প করেছিলে? কারণ তুমি তো অলরেডি যেই মেন্সটা দিয়েছো, তোমার হ্যাঁ, অ্যাডভান্স রয়েছে। হ্যাঁ। কম্পিটিটিভের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই আলাদা বোর্ডের থেকে। ওখানে আমাদের মেন ফোকাস কম টাইমের মধ্যে বেশি কোশ্চেন করা, আর অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন বেশি থাকে, মানে কি কেন কিভাবে থেকে অ্যাপ্লিকেশন একটা প্রবলেম সলভিং বেশি থাকে। তো ওটার জন্য মেনলি দরকার আগে প্র্যাকটিস। প্র্যাকটিস করে আমাদের আগে নিজেদেরকে আগে থেকে তৈরি রাখতে হবে। আমি যদি নতুন একটা প্রবলেম প্রথমবার দেখি পরীক্ষার হলে গিয়ে, প্রত্যেকটা প্রবলেম নতুন হলে আমার কাছে ওই টাইমের মধ্যে করা সম্ভব নয় বলতে গেলে। তো আগে থেকে প্র্যাকটিস করে নিজেকে প্রবলেম সলভিং এ প্রিপেয়ার রাখতে হবে, যাতে আমাদের মাইন্ড প্রবলেম দেখে কি প্রবলেমের মধ্যে কি কনসেপ্ট লাগবে এটা ভাবতে পারে, তবেই সলভিংটা তাড়াতাড়ি হতে পারে। বেশ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য, আর অল দ্য বেস্ট তোমার ফিউচারে যে এন্ডেভার রয়েছে সেগুলোর জন্য।